একটা বেরিয়ে গেল। প্রচন্ড শীতেও গরম লাগতে শুরু করলো। আর সবাইকে অবাক করে দিয়ে কথা বলে উঠল, 1 বছরের শিশু কে যে নিজের ক্ষমতা জাহির করতে শিশুর শরীর বেছে নেয়, মন্ত্র তন্ত্র সবকিছুই হার মানে। কি আটকাবে তাকে? কে দেবে রক্ষা কবচ? 1 বছরের এক শিশুর কাছে পরাজিত হবে বাবা, নাকি এই সমস্যা থেকেও বাঁচার উপায় আছে? কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর আজকেও হাজির হয়েছি একটি নতুন ঘটনা নিয়ে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মারুফ। আমি অন্যদের মতো আপনার ভূত.com-এর অনেক বড় ভক্ত। বেশ কয়েক বছর হলো আপনার মুখে এই ভূতের ঘটনাগুলো শুনে আসছি। অনেক ভালো লাগে। আমি রাত দিন যখন একটু সময় পাই তখনই আপনার কণ্ঠে ঘটনাগুলো শুনি। এবার ঠিক করলাম অনেক তো শুনেছি, লিখে পাঠাই। ঘটনাটা অনেক আগে আমার এক বন্ধু রিফাতের মায়ের কাছে শুনেছিলাম। সেটাকে কিছু খণ্ডে বিভক্ত করেছে। প্রথম খণ্ড সাহস করে লিখে ফেললাম। আসলে ঘটনাটা অনেক বড় হওয়ায় এভাবে খণ্ডে খণ্ডে লেখা। আশা করব ঘটনাটা আপনার এবং শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমি বাকি খণ্ডগুলো লিখে পাঠাবো। এখানে ব্যবহৃত নামগুলো ছদ্ম, কারণ আমার বন্ধুর মা চান না আমি তাদের নাম পরিচয় দেই। গ্রামের নামটা সবার সামনে তুলে ধরি। ঘটনাটির জেলা সিরাজগঞ্জ, থানা শাহজাদপুর। চলুন শুরু করা যাক। এরপরে তিনি ঘটনার নাম দিয়েছেন অন্ধকারের দানব, কালিশ জিন। প্রথম খণ্ড। ঘটনাটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ছোট একটি গ্রামের। শাহজাদপুর শহরটি কোলাহলে মেতে থাকা এক প্রাণোচ্ছল শহর হলেও এই শহরে অবস্থিত এক ছোট গ্রামে বহমান গুমুট এক নীরবতা, যেখানে নীরবতাও ওর দাস। এ যেন এক দাসত্বপুরী। এখানে আধার নামার সাথে সাথে অন্ধকারের অতল গভীর থেকে বাতাসের মতো ভেসে আসে সেই নাম, অন্ধকারের দানব, কালিশ জিন। এখানকার অন্ধকার, এখানকার বাতাস সব যেন চিৎকার করে বলে ওর তাণ্ডবের কথা। যুগের সাথে হয়তো ওর আতঙ্কের কথা সবাই ভুলে গেছে, কিন্তু আজও এই গ্রামে সেই দানবের কথা উঠলে সেখানে বসবাসরত মুরব্বীদের মাঝে ভয়ের শিহরণ জাগে। নিছক আজ সে দানবের আতঙ্কের কথা বাচ্চাদের ভয় দেখানোর এক গল্প কাহিনী মাত্র। এই মাত্র ভাবাটাই ভুল। ভয়, ভয় যে কখনোই একটু বা মাত্র হয় না। ভয় হয় এক অনাগত বাচ্চার মতো। বাচ্চা যেমন তার মায়ের গর্ভে ছোট একটা রক্তদানা থেকে বেড়ে ওঠে এবং ধীরে ধীরে মানুষের রূপ নেয়, ভয়ও তেমনি ধীরে ধীরে বেড়ে ওঠে, ভয়ানক দানবের রূপ নেয়। কল্পনার নিকষ কালো আধারের বুক চিরে বাস্তব দুনিয়ার আলোকে অন্ধকারের কালো দুনিয়াতে রূপান্তরিত করতে আসে। তেমনি সেই ঘটনা যা বাচ্চাদের ভয় দেখানোর জন্য শোনানো হতো, তা যে এবার এক ভয়ানক রূপে আবারও গ্রামে ফিরে আসবে তা কেউ কখনো কল্পনাও করেনি। যা লোককাহিনী হয়ে অতীতের কোনো এক কোণে বিলীন হয়ে গিয়েছিল, তা বহু যুগ পরে কেন জানি না আবারও ফিরে এসেছে।
আমরা অনেকেই ভেবে থাকি জিন, পিশাচ বা শয়তানের কোনো অস্তিত্বই বর্তমান যুগে নেই। কিন্তু কেউ কি এটা জানি, যুগের যতই পরিবর্তন আসুক না কেন, এরা এদের অস্তিত্বের জানান প্রতি যুগেই দিয়ে থাকে। যখন সন্ধ্যার কালো ছায়া সূর্যের আলোকে গ্রাস করে, তখন নেমে আসে ঘন কালো রাত। সেই অন্ধকারের দানব ঠিক এমনই ঘন কালো আঁধার নিয়ে আসে এই গ্রামে বসবাসরত এক পরিবারের ওপর, যা অকল্পনীয়। আর এই পরিবারকে নরকের থেকেও ভয়ানক যন্ত্রণা দেওয়ার যাত্রা শুরু হয়েছিল আজ থেকে 20 বছর আগে। তো চলুন ঘটনাটি রিফাতের মায়ের ভাষায় শুনি। সালটা 2003-এর মাঝামাঝির শেষ। রিফাতের জন্মের 1 বছর পূর্ণের কয়েকদিন পরের ঘটনা। আমি রিফাতকে প্রতিদিনের মতো ঘুম পাড়িয়ে আমার রুমে শুইয়ে দিয়ে আমার মায়ের ঘরে গিয়ে বসি। আমার আব্বা মারা যাওয়ার পর থেকে মার মন ও শরীর কোনোটাই ভালো থাকে না। তাই তখন থেকে আমি ও আমার পরিবার মার বাড়িতেই থাকি। এমনকি রিফাতের জন্ম তার নানার বাড়িতেই হয়েছে। সেদিনও মার কাছে বসে আছি, হঠাৎ রিফাতের কান্নার আওয়াজ শুনি। আমি আর মা দৌড়ে যাই সেখানে। এর আগে রিফাতের এমন কান্না কখনো শুনিনি। আমি কাছে গিয়ে ওকে তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে চুপ করাতে চাচ্ছি, কিন্তু রিফাত চুপই হচ্ছে না। এর মধ্যে মা একটা ব্যাপার খেয়াল করলো যে রিফাত যেখানে শুয়েছিল তার পাশের চাদরটাতে কালচে রঙের সামান্য কি যেন লেগে আছে। সেই সাথে রিফাত একাধারে জানালার দিকে তাকিয়ে কান্না করে যাচ্ছে। মনে হচ্ছে কি যেন দেখে রিফাত ভয় পাচ্ছে। জানলার ওই পাশেই তো ছোট এক উঠোন, যার কিছু অংশ ভেঙে খালে চলে গেছে। তাহলে ওখানে এমন কি দেখলো? এখানে বলে রাখি, রিফাতের এই নানার বাড়িটা একটা পুকুরের ওপর বানানো। এই বাড়ির পাশ দিয়ে একটা পুকুর বয়ে চলে গেছে। এই পুকুরকে ঘিরে অনেক রহস্যময়, ভয়ানক ও লোমহর্ষক ঘটনাও রয়েছে। এই পুকুরকে দিনের বেলা দেখতে যতটা শান্ত মনে হয়, রাতে তার চেয়েও বেশি ভয়ানক এবং জীবন্ত লাগে। দেখে মনে হয় এটা এক অশরীরীদের বাসস্থান। আমার মা এ সম্পর্কে অনেক কিছুই জানেন। মা আর বেশি না ভেবে আমাকে বলল রিফাতকে ওই ঘর থেকে তার ঘরে নিতে। আমি ওকে নিয়ে আমার মার ঘরে যাই এবং ওখানে গিয়ে মায়ের কোলে ওকে দেই। ওকে কোলে নিয়ে কিছু দোয়া পড়ে ওর গা বন্ধ করে দিল। এসব দেখে আমি জিজ্ঞাসা করলে মা বলে যে তার রিফাতের সাথে এমন করার কারণ। এদিকে রিফাতও শান্ত হয়ে গেল। এটা দেখে এটুকু বুঝলাম যে মার বলা কথা হয়তো ঠিক। রিফাত হয়তো আসলেও কোনো কিছু দেখে ভয় পেয়েছিল। মা তখন রিফাতের গা বন্ধ করে দিচ্ছিল এবং বাম কাঁধের কিছু অংশে লালচে কালো দাগ হয়েছিল, আর ওখানে একটা ত্রিভুজ আঁকা ছিল এবং ভেতরে একটা চোখের মতো জিনিসও ছিল, আবছা আবছা। জিনিসটা আমাকেও দেখায়, কিন্তু এটাতে আমি তেমন একটা গুরুত্ব দেইনি, যেটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমরা ভাবতেও পারিনি যে রিফাত আসলে কি দেখেছিল এবং রিফাতের সাথে আগামীতে কি হতে চলেছে এবং রিফাতের উপরে কার নজর পড়েছে। রাত তখন প্রায় 2টোর মতো। রিফাতকে নিয়ে আমি আর ওর বাবা শুয়েছিলাম। তখন আমার ঘুম ভেঙে যায়। রিফাতের অনুপস্থিতিতে আমি চমকে উঠে বসলাম। দেখি রিফাত আমার পায়ের কাছে বসে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই একটা জিনিস লক্ষ্য করলাম যে ওর মধ্যে কোনো নড়াচড়া নেই। একাধারে ও জানলার দিকে তাকিয়ে আছে। আর একটা বিষয় দেখলাম, জানলার পাল্লা খোলা এবং ওখানে দুটো চোখ, যা দেখতে রক্তের দলার মতো, যার দিকে রিফাত তাকিয়ে আছে। ভয়ে কেঁপে উঠলাম এবং রিফাতকে তাড়াতাড়ি করে কোলে তুলে নিলাম। তখনও ওই চোখ দুটো তাকিয়েই আছে আমাদের দিকে, তবে এবার চোখ দুটো বুঝিয়ে দিচ্ছিল সে রেগে আছে। সাথে একটা ফুঁসফুঁস আওয়াজ। এই আওয়াজটা একটু খেয়াল করতেই মনে হলো আমার বুকে লেগে থাকা রিফাতের থেকে আসছে। আমি যেই না ওকে বুক থেকে সরাই, ওর মুখের দিকে তাকাই, তখনই রিফাত বলে উঠল, তুই এমন কেন করলি? আমি তো খেলছি রিফাতের সাথে।
মনে হচ্ছিল ওই অবয়বটা জানালার বাইরে দাঁড়িয়ে আছে এবং রিফাতের মাধ্যমে আমাকে হুমকি দিচ্ছে। এমন কথা 1 বছরের বাচ্চার মুখ থেকে শুনে আর জানালাতে ওই চোখ দুটো দেখে আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। ভাবুন তো, অন্ধকার ঘরে আপনি শুয়ে আছেন, মাঝরাতে আপনার ঘুম ভেঙেছে, আপনি দেখলেন আপনার ঘরের জানালা খোলা এবং সেখানে শুধু অন্ধকার। সেই অন্ধকারে দুটো রক্তচক্ষু জ্বলজ্বল করছে এবং 1 বছরের বাচ্চা যে ঠিকমতো বসতেও পারে না, সে আপনাকে হুমকি দিচ্ছে। আমার চিৎকারে ওর বাবা উঠে পড়লো, আমাকে বলতে লাগলো কি হয়েছে। আমি যেই না জানালার দিকে হাত তুলে দেখাতে গেলাম যে ওখানে কেউ আছে, তখন অবাক হয়ে তাকিয়ে থাকলাম। একটু আগেও দেখেছিলাম জানালা খোলা, এখন বন্ধ কিভাবে? এদিকে রিফাতও দেখি ঘুমিয়ে আছে। কি হচ্ছে আমার সাথে? বুঝে ওঠার আগেই বাবা বলল, কই, কোথাও তো কিছু নেই। তাকে সব বললাম, কিন্তু রিফাতের বাবা বলল, এখানে কিছু নেই, সবই তোমার মনের ভুল। বাদ দাও, শুয়ে পড়ো। সব বাদ দিয়ে আমি শুতেই যাব। এর মধ্যে আচমকা আমাদের চালের উপর থেকে কাকের আওয়াজ আসা শুরু করলো। সে সাথে রিফাত কেঁপে কেঁপে উঠে কান্না শুরু করলো। আমি এর মধ্যে অনুভব করলাম রুমটা কেমন যেন ভ্যাপসা গরম এবং গন্ধে ভরে উঠেছে। আমি ওর বাবাকে বলি, ঘরটা কেমন ভ্যাপসা গরম, অথচ শীতকাল তখন। এদিকে রিফাতের নানি ছুটে চলে এসেছে। আমি তাকে সব কথা বলতে সে অবাক হয়ে বলল, কই, আমি তো কোনো গরম অনুভব করছি না। এ কি, আসলেই তো, কোথায় গন্ধ, কোথায় গরম? আমি মাকে বারবার বোঝানোর চেষ্টা করছিলাম এবং রিফাতের বাবাকে বলতে বলি যে তুমিও তো অনুভব করেছিলে সবকিছুই, তাহলে মাকে বলো। কিন্তু রিফাতের বাবা এগুলোকে মনের ভুল বলে শুয়ে পড়তে বলে সবাইকে। রিফাতের নানিও আমাকে বেশিক্ষণ আর কথা বাড়াতে না দিয়ে যাওয়ার আগে বলে দোয়া পড়ে শুতে। আমি তাই করলাম। এর কিছুক্ষণ পর একটা ব্যাপার খেয়াল করলাম, এবার চালের উপর কেউ হাঁটছে এবং সেই সাথে ফোঁস ফোঁস একটা আওয়াজ। গা ভার হতে লাগলো। জানি না কতক্ষণ এই শব্দ শুনেছি, আর এভাবেই একটা সময়ে ভয়ে ভয়ে রিফাতকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছি। সকালে উঠে মাকে আবারও বললাম সব কথা। এবার সে একটু ভাবনায় পড়ে গেল। হঠাৎ সে বলে ওঠে, হতেও পারে, তাহলে ওকে তোর দাদি অর্থাৎ বুলিকে দিয়ে একটু ঝাড়িয়ে নিয়ে আসতে হবে, কোনো বিপদ হলো কিনা। ছোট থেকেই রিফাতকে তিনি ভালোবাসতেন। তিনি অল্প বিস্তর ঝাড়ফুঁক জানতেন, কারণ তার সাথে জিন আছে। যাই হোক, দাদিকে দেখানো হলো। তাকে বলেছিলাম গত সন্ধ্যা থেকে রিফাত খুব কান্না করছে এবং মনে হচ্ছে ও কিছু দেখে ভয় পাচ্ছে, একটু ঝেড়ে দাও তো। মা যদিও ঝেড়ে দিয়েছিল, তবুও তোমার কাছে আনা একটু ভালো করে ঝেড়ে দিতে। মাও দাদিকে বলল একই কথা। দাদি ঝাড়ফুঁক করার সময় রিফাতকে কোলে তোলে এবং তখন তার নজরটা রিফাতের কাঁধে থাকা ওই চিহ্নটার দিকে যায়। দেখার সাথে সাথে সে আমাকে এবং আমার মাকে সেটা দেখায়। আমাকে বলে, এই চিহ্নটা ওর কাঁধে কিভাবে আর কবে থেকে এসেছে? আমি আর মা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছি। আমরা পুরোই অবাক। এটা কি হতে পারে? আমরা যেটাকে কিছু না ভেবে গুরুত্ব দেইনি, সেটা আজ এক রাতের ব্যবধানে এই পর্যায়ে। দাদি আবারও বলে উঠল, কিরে, কি হলো বল। আমার কাছে উত্তর না পেয়ে সে বলল, রুমের মা, তুমিই বলো, কিভাবে হলো এটা? মা বলল, ঘটনাটা গতকালকের, যখন প্রথম রিফাত কান্না করেছিল কিছু একটা দেখে। সেদিন রিফাত যখন কান্না করছিল, ওর কান্না দেখে আমি সন্দেহ করেছিলাম যে খারাপ কিছু একটা দেখে ভয় পেয়েছে। আমি তখনই কাঁধে এই চিহ্নটা দেখি, কিন্তু আজব করা বিষয় হলো তখন তা তো স্পষ্ট ছিল না। এত স্পষ্ট হলো কখন, কিভাবে? আমরা এটাকে কোনো গুরুত্বই দেইনি। সে বলল, আচ্ছা, আমি ঝাড়ফুঁক করে দিলাম, এখন আর কিছু না হওয়ারই কথা, তবে দেখা যাক
আল্লাহ ভরসা। দাদিও বুঝতে পারেনি সামনে রিফাতের জন্য কি অপেক্ষা করছে। তবে আমাদের মুখ থেকে সব শোনার পর আমার দাদির মুখে এক অজানা দুশ্চিন্তার বলিরেখা নেমে আসে। কিন্তু তাকে আর কোনো কিছু জিজ্ঞেস করা হয়নি। এই ঝাড়ফুঁকের পর তেমন আর কিছু হয়নি, সব শান্তই ছিল। রিফাতের ভয়ানকভাবে কান্না করা প্রায় থেমে গেছে। আমরা এখন চিন্তামুক্ত। হঠাৎ তৃতীয় দিনের মাথায় খবর এলো দাদি নাকি খুব অসুস্থ। সে নাকি 2 দিন আগেই তাদের বাসার ছাদ থেকে পড়ে গেছে। এটা শুনে আমরা সবাই দাদিকে দেখতে যাই। গিয়ে দেখি তার মাথায় ব্যান্ডেজ, গলায় পট্টি। দাদি কথাটাও বলতে পারছে না ভালো করে। দাদি আমাদের দেখে হঠাৎ অস্থির হতে লাগলো, বিশেষ করে রিফাতকে দেখে। মনে হলো রিফাতকে নিয়ে কিছু বলতে যাচ্ছে। আমি লিপিকে অর্থাৎ দাদির মেয়েকে বললাম, ফুপু, এটা কিভাবে হলো? লিপি ফুপু আমাকে বলতে শুরু করলো, 2 দিন আগে যখন তোমরা রিফাতকে নিয়ে ঝাড়ফুঁক করাতে আসলে, তারপর থেকে মায়ের মুখে এক প্রকার চিন্তার ছাপ লক্ষ্য করছিলাম আমি। কারণ জানতে চাইলে মা কিছু না বলে প্রায় ঘন্টা খানিকের জন্য তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে, তার সাথে থাকা জিনদের সাথে কথা বলে। এরপর সে হন্তদন্ত হয়ে ঘর থেকে বের হয়ে আসে। আবারও জানতে চাইলে মা কিছু বলে না, শুধু এটুকুই বলে, রিফাতের অনেক বড় বিপদ, সাবধান হতে হবে ওদের। পুরো কথা বলে না, শুধু একটাই জেদ ধরে বসে রইল, সে এখন তোমাদের বাড়ি যাবে। অস্থির হয়ে উঠল তোমাদের বাড়ি যাওয়ার জন্য। আমি বললাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, কালকে নিয়ে যাব। কথা শেষ করে আমি মায়ের জন্য অজুর পানি আনতে গেছি, কারণ ততক্ষণে মাগরিবের আজান হয়ে গেছে। এর মধ্যে শুনি মায়ের এক ভয়ানক চিৎকার। আমি দৌড়ে বাইরে এসে দেখি মাকে যেখানে বসিয়ে রেখে গিয়েছিলাম ওখানে মা নেই। আমি মা মা করে ডাকছি আর প্রতিটা রুম খুঁজছি। এদিকে বাড়িতে ভাইও নেই, আমি একা, মাকেও খুঁজে পাচ্ছি না। চিন্তা ও ভয়ে যখন আমি বিভোর, হঠাৎ শুনতে পাই গোঙানির আওয়াজ। আমি এক প্রকার ভয়ে ভয়ে আওয়াজটাকে অনুসরণ করে বাইরে এসে দেখি মা মেইন গেটের সামনে পড়ে আছে আর গোঙাচ্ছে। তাকে তাড়াতাড়ি করে তুলে আনতে গেলাম। তাকে তোলার সময় সে আমাদের বাড়ির ছাদের দিকে ইশারা করতে লাগলো। তার ইশারাকে অনুসরণ করতেই আমার মনে হলো আমি এক প্রকার কালো ধোঁয়ার মতো কোনো বাচ্চার অবয়বকে দৌড়ে ছাদের ওপাশে চলে যেতে দেখলাম। ব্যাপারটা এত তাড়াতাড়ি হলো যে বুঝতেই পারছিলাম না কি হলো। এদিকে মায়ের এই অবস্থা, সব বাদ দিয়ে আমি মাকে ঘরে নিয়ে এলাম। তখন থেকে এখন পর্যন্ত অবস্থা এমন। তবে একটা কথা শুনে অবাক হবি যে কেউ মাকে মারার চেষ্টা করছে, কারণ মায়ের গলায় কালচে চিহ্ন পাওয়া গেছে, যেমনটা কেউ কারো গলা চাপলে হয়। আরো জানলে অবাক হবি যে হাতে ছাপটা ছিল একটা বাচ্চার। আমি বললাম, কিভাবে সম্ভব? একটা বাচ্চা কিভাবে দাদিকে গলা টিপবে? ফুপু বলল, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু যখন ডাক্তার বলল মায়ের গলাটা শক্ত করে চেপে ধরা হয়েছিল, গলার রক্ত শিরাগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার কি মনে হলো জানিস? ব্যাপারটা স্বাভাবিক নয়। আমার মনে হচ্ছে ব্যাপারটা খুবই জটিল এবং তোর ছেলের সাথে এর যোগসূত্র থাকতে পারে। আমি বললাম, কিভাবে? আমার তো মনে হয় মায়ের সাথে যে জিনগুলো আছে এটা তাদের কাজ। ফুপু বলল, না রে, আমার মায়ের সাথে গুলো না। মানলাম তারা মায়ের উপরে ক্ষেপে আছে, কিন্তু এভাবে তারা আঘাত করবে না। আর তোরা তো জানিসই ওদের অনেক নিয়ম কানুন আছে যেগুলো মা পালন করতে পারবে না। আর সে কারণেই তাকে কবিরাজির ক্ষমতা দেয়া হয়নি। তবুও তারা সাথে থাকায় মা ছোটখাটো ঝাড়ফুঁক করে আর ছোট বড় বিপদের আভাসও পায়। আর এবার যে ইঙ্গিত পেয়েছে, আমার মনে হয় বিপদটা ছোটখাটো নয়। কারণ এই বিপদটা টের পাওয়ার পর থেকেই মা অস্থির হয়ে উঠেছিল। আমার মনে হয় কেউ তো আছে যে বাধা দিচ্ছে তোদের সাহায্য করতে। কেউ চাইছে মা সাহায্য না করুক। নিজেদের খেয়াল রাখ আর ভালো কবিরাজ দেখা। আমার মনে হয় না এটা স্বাভাবিক কিছু। মা কথা বলতে পারছে না যে শুনবো কি হয়েছে। এতক্ষণে ফুপু যা বলল আমার মাও সব শুনলো। তারপর মা ফুপুকে বলল, তুই যা আশঙ্কা করছিস তা যদি সত্যি হয়
তাহলে কিছু একটা কর, ভালো একটা কবিরাজের সন্ধান দে। ফুপু বলল, সেভাবে তো কাউকে চিনি না, তবে গ্রামের একজন আছে, তার পরিবার নাই, কবিরাজি করে সে, তার দ্বারা অনেকেই উপকার পেয়েছে। আচ্ছা দেখি, আমি খোঁজ নিয়ে জানাবো। এরপর আমরা বাড়ি চলে আসি। রিফাত সারাদিন ভালোই ছিল। ওকে বিকেলের দিকে ঘুম পাড়িয়ে আমি কাজ করছিলাম। হঠাৎ সন্ধ্যা নামার সাথে সাথে আমার কানে ভেসে এলো রিফাতের কান্নার আওয়াজ। মা বলল, যা দেখ, ঘুম থেকে উঠেছে, তাই কান্না করছে হয়তো, নিয়ে আয় ওকে আমার কাছে। বললাম, ঠিক আছে, আমি আনছি। ওকে আনার জন্য আমার রুমের কাছাকাছি আসতে শুনি রিফাত হাসছে, যেন কারোর সাথে খেলছে। আমি এটা শুনেই ফুপুর বলা কথাগুলো মনে করতে থাকি। আমি এক প্রকার ভয়েই রুমের দরজাটা হালকা করে খুলে দেখলাম। যা দেখলাম তাতে নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি দেখি রিফাত দরজার দিকে পিঠ দিয়ে বসে আছে, হাতে খেলনা নিয়ে খেলছে, আর ওর সামনে ওয়ালের দিকে তাকিয়ে হাসছে। ওই ওয়ালে ছিল ভয়ানক এক ছায়া মূর্তি। হে কি, কোথায় ওর শরীর? এ তো দেখি একটা শুধু ছায়া, আর সেই পরিচিত ভয়ানক রক্তচক্ষু। এটা দেখে আমার শরীর ওখানেই জমে গেছে। আমি নিজেকে না পারছি নাড়াতে, না পারছি মাকে ডাকতে। এর মধ্যে রিফাত বলে উঠল যে, কি রুমি, ওখানে কেন? সে তো আমার ছেলে নয়। রিফাতের চোখের সাদা অংশটা কোথায়? পুরোটাই কালো হয়ে গেছে। কি বিচ্ছিরি ভাবে হাসছে। আমি চিৎকার দিয়ে উঠি এবং জ্ঞান হারাই। বাকিটা আমার মা আমাকে বলেছিল। তোর জ্ঞান হারাবার পর আমি ওই ঘরে যাই কি হয়েছে সেটা দেখতে। তখন রিফাতও ঠিক আমারই কণ্ঠে আমি যা বললাম তাই বলে উঠল। কিভাবে সম্ভব? একে তো এখনো ঠিক করে কথা বলতে শেখেনি, তার উপর ও ঠিক আমার মতো করে কথা বলছে কিভাবে? আমি তোকে রেখে ওর কাছে এগিয়ে যাই, জিজ্ঞেস করি কি হয়েছে ওর, কোলে নিতে চাই। হে কি, রিফাতকে উঠাতে পারছি না কেন? আমি ওকে টেনেও বিছানা থেকে তুলতে পারছি না। মনে হচ্ছে এটা আমাদের রিফাত নয়, এ যেন এক ভারী পাথর। তখন রিফাত বলে উঠল, কি, তুলতে পারছো না আমাকে? হাসতে লাগলো সে। আমি এবার সত্যি সত্যি ভয় পাই। হে কি, এটা যে আমাদের রিফাত হতেই পারে না। ও হাসিটা থামিয়ে আমার দিকে তাকায়। ভীষণ অন্যরকম লাগছে ওকে। আমি ভয় পেয়ে দু এক কদম পিছিয়ে যাই। দৃশ্যটা যেমন অবাক করার মতো ছিল, তেমনি শরীর হিম করে দিয়েছিল আমার। এক পলকে সে আমার কাছে আসে। আমি চিৎকার করে চোখ বন্ধ করে ফেলি। কোনো সারা শব্দ নেই দেখে আমি চোখটা খুলি, দেখি কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই আমার কাঁধে কারো হাতের উপস্থিতি টের পাই। আমি থমকে যাই। তখন এক ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠ আমাকে কিছু একটা বলে। এবার আমি বলে উঠি, কে তুই? আর আমার নাতি রিফাত কই? এবার ঘটল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। যেই না আমি সামনে তাকাই, অমনি ওই রিফাত রূপী অবয়বটা আমার সামনে চলে আসে। আমি ওখানেই থমকে যাই। ওর মুখ আমার কানের কাছে নিয়ে এসে ফিস ফিস করে বলে, জানতে চাস আমি কে? এরপর সে আমার গলা টিপে ধরে। হঠাৎ মনে হলো ঝড়ের বেগে কোনো উজ্জ্বল আলোর কুণ্ডলী এসে ওই ছায়া মূর্তিটার উপরে ঝাঁপিয়ে পড়লো আর ওই অশরীরীকে ঠেলে জানালার বাইরে নিয়ে গেল। হঠাৎ রুমের পরিবেশটা গরম থেকে স্বাভাবিক হয়ে গেল। আমার হুঁশ ফিরল। নিজেকে সামলে নিয়ে আমি উঠে বসলাম। দেখি রিফাত মেঝেতে পড়ে আছে। ওকে দেখে স্বাভাবিক মনে হচ্ছিল, তবু আমি ভয়ে ভয়ে রিফাতের কাছে যাই। ওকে নাড়াতে গিয়ে দেখি ও জ্ঞান হারিয়েছে। তুইও জ্ঞান হারিয়েছিস। আগে রিফাতকে বিছানায় রেখে তারপরে তোর চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরাই। আমি আমার সাথে হওয়া সবকিছু মাকে বললাম। এদিকে বাড়িতে কেউ নেই, আবার রিফাতের বাবাও বাইরে গেছে। আমি তাকে ফোন করে বাসায় আসতে বললাম। রিফাতের বাবা আসলে তাকে আবারও সব খুলে বললাম। সে রিফাতকে একবার দেখে বলল, ও তো ঘুমোচ্ছে, এসব মনের ভুল, এতটুকু বাচ্চাগুলো কিভাবে করবে? আমার মা তাকে বলল, ওটা রিফাত ছিল না,
আমাদের ব্যবস্থা নিতে হবে বড় বিপদ ঘটার আগেই। রিফাতের বাবা বলে ওঠে, আম্মা, আপনি সব বলছেন, আপনার মেয়ের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আপনিও দেখেন এসব কিছুই না, বাদ দিন তো। আর যদি খারাপ কিছু সত্যি হয়ে থাকে, আমি আছি না, চিন্তা করবেন না, দরকার হলে বোতল বন্দি করবো। সবাইকে হাসাবার চেষ্টা করলো সে। মা বলল, এসব বলো না, আমি দেখেছি ওকে, ওর ছায়াটা এত ভয়ানক ছিল। তবুও রিফাতের বাবা কথাটা গায়ে লাগায়নি, যেটা সে পরে বুঝতে পারলো যেদিন আর কিছুই করা সম্ভব হয়ে ওঠেনি। সেদিন রাতে আমরা সবাই খেয়ে শুয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুমের মাঝেই কারো শরীরের স্পর্শ আমার পায়ে লাগায় আমি চমকে উঠে পড়লাম। এমনিতেই কয়েকদিন হলো বাড়িতে যেসব ভয়ানক ঘটনা ঘটছে তাতে একটু আওয়াজ হলেও আমার ভয় লাগে। কারো সংস্পর্শে ঘুম ভাঙতে আমি উঠে দেখি অন্ধকারে কালো একটা অবয়ব বসে আছে। আমি চিৎকার দিয়ে উঠি। অবয়বটা বলে ওঠে, আমি রিফাতের বাবা। এটা বলে বেড সুইচটা অন করে। আমি যেন প্রাণ ফিরে পাই, কিন্তু তাকে দেখে অনেকটা ভীতু আর অস্থির চিত্তের মনে হচ্ছিল। শীতেও সে ঘামছে। জানতে চাইলে রিফাতের বাবা বলল, আমি ঘুমিয়ে আছি, হঠাৎ কারো ডাকে আমার ঘুম ভেঙে যায়। ভালোভাবে শুনে দেখি কেউ বাবা বাবা বলে ডাকছে। মনে হলো রিফাতের গলা। পাশে হাত দিয়ে দেখি রিফাত আমার পাশে নেই। এই দেখে আমি তোমায় ডাকতে যাব, কিন্তু তুমি উঠছিলেই না। আমি রিফাতকে খুঁজতে শুরু করি। দরজা বন্ধ আছে ভেতর থেকে। আম্মা বলে ডাকবো, এর মধ্যে আবারও শুনতে পাই সেই ডাক। তবে এবার সেই ডাকে এক করুণ আর্তনাদ। বারবার একটা আওয়াজই আমার কানে বাজছিল, বাবা। কেমন এক ঘোরের মধ্যে চলে যাই আর সেই ডাকের মোহে সাড়া দেই আমি। আমার মনে হচ্ছিল রিফাত আমায় ডাকছে। হঠাৎ কিছুতে হোঁচট খেয়ে আমার হুঁশ ফেরে। আমি তখন বুঝতে পারি যে আমি আমাদের ঘরের পেছনের দিকটায় আছি। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি আর ভাবি, এখানে কিভাবে এলাম? আমি তো রিফাতকে খুঁজছিলাম। কিছু বুঝে উঠতে না পেরে আমি ফিরে আসতে যাব, তখন আমার মনে হলো আমার পেছন থেকে কেউ হেঁটে যাচ্ছে। আমি থেমে যাই, পেছনে ফিরে তাকাই, কেউ নেই। সব মনের ভুল ভেবে আবারও ঘরের দিকে হাঁটা দেই। এবার পেছন থেকে সেই বাবা ডাকটা আবারও কানে বাজে, ফ্যাঁস ফ্যাঁসে করুণ কণ্ঠ, কান্না মিশ্রিত। আমি পেছনে ঘুরে তাকাই, তবে এবার সে সাথে বলে উঠি, কে ডাকে? রিফাত। হঠাৎ সামনের অন্ধকারের ভেতর থেকে কারো আওয়াজ ভেসে উঠল, বাবা। আমি বললাম, কে ডাকছে আমাকে? সামনে এসো। আবার সেই ডাকটা শুনি। এবার ভালো করে খেয়াল করে বুঝতে পারলাম ডাকটা অন্ধকারে থাকা ওই আম গাছটার ভেতর থেকে আসছে। আমি বলি, কে? এ ওখানে? এটা বলতেই লক্ষ্য করলাম আম গাছটার পেছন থেকে ছোট একটা হাত বের হলো। দেখে মনে হচ্ছিল কোনো বাচ্চার হাত ওটা, কিন্তু অন্ধকার হওয়ায় ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি করব। এরপর আমি আবারও বলি, কে ওখানে? দেখি কেউ মাথা বের করলো। আমাকে দেখে বাচ্চাটা হাসছে। আমি এক প্রকার ভয়ে ভয়ে বললাম, কে তুমি? ওখানে কি করছো? এটা বলতে ওই বাচ্চাটা বলল, বাবা, কাছে এসো। আমি বললাম, তুমি এসো আমার কাছে। এটা বলতেই বাচ্চা অবয়বটা বেরিয়ে এলো গাছের আড়াল থেকে। তখন বুঝতে পারলাম সে আমার ছেলে রিফাত। আমি বলে উঠলাম, বাবা, তুমি এখানে কি করছো একা একা? আমি ভুলে গেছি যে আমার ছেলে তো কথাই শেখেনি, হাঁটা তো দূরের কথা। সেখানে এই বাচ্চাটা বড় মানুষের মতো আচরণ করছে। বাচ্চারূপী অবয়বটা আমার সাথে কথা বলে উঠল, আসো বাবা, আসো আমার কাছে। আমি আবারও কোন মোহে ওর কাছে ছুটে যাচ্ছিলাম। হঠাৎ আমার গায়ে একটা ঠান্ডা দমকা হাওয়া লাগলো, আর তারপরে আমার হুঁশ ফিরল। আমি দেখি আমি আম গাছটার একদম কাছে দাঁড়িয়ে আছি, কিন্তু সেখানে তো কেউ নেই। এর মধ্যে শুনতে পাই ধস্তাধস্তির আওয়াজ। ভালো করে লক্ষ্য করে বুঝতে পারি আওয়াজটা আসছে পুকুর থেকে। এবার পুকুর পাড়ের দিকে ভালো করে তাকালে আমি দেখতে পাই সেই বাচ্চা অবয়বটা অদৃশ্য কারো সাথে ধস্তাধস্তি করছে। আমি ভয় পেয়ে যাই। আরো ভয় পাই এটা দেখে যে বাচ্চা অবয়বটা ধস্তাধস্তি করছে সে একদম আমার ছেলের মতো নয়, এ তো এক দানব।
আমি এসব দেখে পালাতে চাইছি, কিন্তু কেন জানি না আমার পা নড়ছেই না। এর মধ্যে দেখি অবয়বটা পানিতে ঝাঁপিয়ে পড়লো। হঠাৎ পুরো পরিবেশটা হালকা ও শান্ত হয়ে গেল। আমি নিজেকে হালকা মনে করতে লাগলাম। দেখি নিজেকে ডরাতে পারছি না। আমি আর দেরি না করে ওখান থেকে পালাতে লাগলাম। কিন্তু এর মধ্যে হঠাৎ পেছন থেকে আবারও সেই ডাক শুনলাম, বাবা। এটা শুনে আমার পা থমকে গেল। পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। আমি থেমে যাই, বোঝার চেষ্টা করি কে ডাকছে আমাকে। এক পা দুই পা করে আবারও এগিয়ে যাই সেই গাছের দিকে। যখন আমি গাছের নিচে গেলাম, দেখলাম কেউ নেই। ফেরার জন্য পা বাড়াবো, তখন আমার ঘাড়ে আঠালো কিছু একটা পড়লো। হাত দিয়ে দেখি তরল এক পদার্থ সেটা, এবং তরলটাতে হাত দিতেই আমার হাতে জ্বলতে শুরু করলো। এর মধ্যে আবার আরেক ফোঁটা পড়লো আমার ঘাড়ে। এবার ওপরে তাকাই দেখার জন্য। যেই না উপরে তাকাই, আমি এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী হই। আমি দেখি আমাদের ছেলেটা বসে আছে সেখানে। ও যে ডালে বসে আছে, ওই ডালটার মাথাটায় রয়েছে প্রচুর লোমে ভরা একটা শরীর, একটা অবয়ব, যার চোখ লাল। আমি চমকে উঠি, এটা কি? আমি ওটা দেখে অবাক হয়ে যাই। এক পা দুপা করে পেছাতে থাকি। আমার পা ধরে হ্যাঁচকা টানে সে আমাকে আবারও গাছের কাছে নিয়ে এলো। পায়ের দিকে তাকাতেই দেখি ওই পিশাচের বিশাল জিহ্বা দিয়ে সে আমার পা ধরে আছে। আমি নিজের অজান্তেই দোয়া পড়তে শুরু করি। হঠাৎ আমার পেছন থেকে একটা চিৎকার শুনতে পাই। আর এরপর নিজের শরীরের ওপর থেকে সকল চাপ সরে যায়। নিজেকে হালকা করতে পেরে ওখান থেকে পালিয়ে আসি। আর এখন এই অবস্থা। আমার পেছনে তাকানোর সাহস হয়নি। এইটুকু সময়ের মধ্যে কত কিছু ঘটে গিয়েছে। আমি রিফাতের বাবার মুখ থেকে সবকিছু শুনে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমার নিজেরই ভয় করতে লাগলো। এইটুকু সময়ের মধ্যে এত কিছু ঘটে গেল। এই সমস্ত ভাবছি, এর মধ্যে রিফাতের বাবার আর্তনাদ শুনতে পাই। দেখি সে পা ধরে বসে আছে। আমি তার পাটা দেখতে গেলে দেখি তার পায়ের যে অংশটা পিশাচ ধরেছিল সেটা কালচে হয়ে গেছে। আমি আয়াতুল কুরসি সহ আরো কিছু দোয়া পড়ে আমাদের তিনজনের গা বন্ধ করে নিলাম। এই দোয়াগুলো আমাকে আমার সেই দাদি পড়তে বলেছিল গা বন্ধ করার জন্য। রিফাতের বাবা এবার বুঝেছে যে আমরা কেউ মিথ্যে বলছি না। পরের দিন সকাল থেকে রিফাতের বাবার খুব জ্বর। আমি মাকে ডাকতেই সে এসে দেখলো এবং জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি সবকিছু খুলে বলি। আমরা সিদ্ধান্ত নিলাম আবারও দাদির কাছে যাব। সেখানে গেলাম, ফুপুকে সবকিছু খুলে বললাম। ফুপু বলল, আমি খোঁজ নিয়েছি, কথাও বলেছি, এবং সেই কবিরাজ সাহায্য করতেও রাজি হয়েছে। এরপর মা বলল, মা কেমন আছে তোমার? ফুপু বলল, মা আগের চেয়ে ভালো, কিন্তু এখনো ভালো করে কথা বলতে পারে না, পুরোপুরি হাঁটতে পারে না। মা ঠিক হলে আমি জানবো তার এই অবস্থা কি করে হলো। একটু পরেই ফুপু একজনকে সাথে করে নিয়ে আসেন। আমি জানতে চাইলে ফুপু জানান, এই হলো সেই কবিরাজ, কবিরাজ কালাম। আমি ভেতরে আসার জন্য বললাম। মাকে ডাকতে লাগলাম। মা আসলে বললাম, দেখো ফুপু কাকে এনেছে। পেছনে তাকাতেই দেখি তিনি ঠাঁই দাঁড়িয়ে আছেন গেটের বাইরে। তার চোখ বন্ধ। হঠাৎ অস্থির লাগলো তাকে। আচমকা তিনি চোখ খুললেন। চোখ মুখে এক প্রকার ভয়, চিন্তার রেখা। আমি বলার আগেই ফুপু বলে ওঠে, কি হচ্ছে ভাই? আপনি বাইরে দাঁড়িয়ে, আপনাকে অস্থির লাগছে কেন? আমরা সবাই তার জবাবের প্রতীক্ষায়। এমন সময় হঠাৎ তিনি বলে ওঠেন, ধ্বংস, মৃত্যু, প্রলয়, এ তো এক মৃত্যুপুরী। আমরা কিছু বুঝে উঠতে পারছি না কি বলছেন তিনি। ফুপু শুনতে চাইলে কবিরাজ কালাম বলে ওঠেন, এ তো বাড়ি নয়, এ এক মৃত্যুপুরী। এই বাড়ি তো অন্ধকারের কবলে পড়ে গেছে। এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে লিপি? আমি সব করতে পারবো না, আমাকে মাফ করে দাও। আমি তার কাছে খুব অনুরোধ করলাম। সে বলল, আমাকে পুরো বাড়ি ঘুরে দেখাতে হবে, তারপর আমি আমার কাজ শুরু করব। আমাদের করুণ অবস্থার কারণেই তিনি রাজি হলেন। পুরো বাড়ি ঘুরে দেখলেন। দেখতে দেখতে সেই আম গাছটার নিচে গিয়ে দাঁড়ালেন। গাছটার গায়ে হাত দিয়ে কিছু পড়ছিলেন। মনে হলো হঠাৎ তার হাতটা কাঁপতে শুরু করলো এবং এক মুহূর্তের মধ্যে গাছটা থেকে কিছুটা দূরে ছিটকে পড়লেন তিনি। আমরা ভয় পেয়ে যাই।
দৌড়ে যাই তাকে সাহায্য করতে। হে কি, আপনার হাতে তো রক্ত। মা বলল, ব্যান্ডেজ আন। আনতে যাব, এর মধ্যে সে বলে উঠল, এটা আমার রক্ত নয়। কার রক্ত? তার দিকে তাকাতেই তিনি ওই গাছটার দিকে দেখালেন। আমরা সেদিকে তাকাতেই দেখি গাছটার গা বেয়ে রক্তের মতো কোনো একটা তরল পড়ছে। এটা কিভাবে সম্ভব? কাকা বলল, মারে, সবই সম্ভব। তুমি তো জানো না, এই লড়াই কোনো সাধারণ শয়তানের নয়, এক অন্ধকারের সাথে এই লড়াই, যে বসে আছে সমস্ত আলোকে তার অন্ধকার দিয়ে গ্রাস করবে বলে। আমরা বুঝলাম ঠিক কথাই বলছেন তিনি। সে বলল, সব জানবে, আগে আমি ভালোভাবে সব দেখে নিই। এটা বলে কাকা রিফাতের বাবার খবর নিল। আমরা নিয়ে গেলাম তাকে। সে তাকাতে পর্যন্ত পারছে না ঠিক করে। কাকা তার মাথায় হাত দিয়ে কি যেন পড়তে লাগলেন। সে ধীরে ধীরে কাঁপতে আরম্ভ করলো। কাকা আস্তে আস্তে শরীর থেকে হাত নামালেন। হঠাৎ দেখি ওর পা ফুলে উঠল। কাকা যেই ওর পা থেকে হাতটা সরালো, অমনি আমরা সবাই দেখতে পেলাম এক অদ্ভুত দৃশ্য। গত রাতে যেই পাটায় শুধু জখম ছিল, আজ সেটা বাজেভাবে ফুলে উঠেছে। সে পাটাকে নাড়াতেও পারছে না। কাকা তার বাম হাতটা মুঠ করে দোয়া পড়লেন, তারপর হাতের মুঠটা খুললেন। এটা কিভাবে সম্ভব? তার একটি আঙুলে একটা সূচালো নখ। জিজ্ঞাসা করার আগে দেখি কাকা তার ওই নখ দিয়ে রিফাতের বাবার পায়ের ওই ফোলা স্থানটাতে একটা খোঁচা দিচ্ছে। তখন ওর বাবা চিৎকার করে উঠছে। স্থানটা ফেটে যায়, ওখান থেকে রক্ত পড়তে থাকে। আমরা ঘাবড়ে যাই সেই রক্তের সাথে একটা বিচ্ছুর মতো পোকা দেখে। ফুপু মারতে গেলে বাধা দেয়া হয় তাকে, বলে, ওকে মারিস না, মারতে পারবি না, ও তোকে কামড়ালে তুই বাঁচবি না। আমরা দেখি সেই বিচ্ছুর মতো সেই পোকাটা রিফাতের বাবার শরীর থেকে বেরিয়ে কোথায় যেন যাচ্ছে। আমরা ওর পিছু নেই, দেখি ওটা ওই গাছের নিচে দাঁড়িয়ে আছে। চোখের পলকে তারপর কোথায় যেন উধাও হয়ে গেল। রিফাতের বাবার ডাক শুনতে পাই। আমরা তার কাছে যাই, অবাক হই। না আছে গায়ে কোনো জ্বর, না আছে পায়ে কোনো জখমের চিহ্ন। আমরা একে অপরের দিকে তাকিয়ে আছি। এর মধ্যে পেছন থেকে কাকা বলে উঠল, চিন্তা করিস না, তোর স্বামী এখন একদম ঠিক। ওই পিশাচটা ওকে মেরে ফেলার প্রস্তুতি নিয়ে ফেলেছিল। ভেতর থেকে সব খেয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে এখন সব ঠিকঠাক। তোর স্বামী ওই শয়তানটাকে বোতলবন্দি করতে চেয়েছিল। আসলে তোর স্বামী এটা হয়তো মজার ছলেই বলেছিল, কিন্তু শয়তানটার সেটা ভালো লাগেনি। ফুপু বলল, আচ্ছা ভাই, এত কিছু বললেন, এই কথাটাও বলুন, ও আসলে কে, আর হঠাৎ ওর আগমনের কারণটাই বা কি? কাকা বলল, বোন, ও কি কেন এসেছে সবই জানবি। আমি সব বলবো। তুই কি জানিস এর পেছনে কে আছে? তাহলে শোন, তোর মায়ের এই অবস্থার পেছনে, এটা বলতেই পেছন থেকে একটা আওয়াজ আসে, ওই অন্ধকারের সম্রাট পিশাচের হাত আছে এখানে। আমরা আচমকা এমন ভাবে আওয়াজ শুনে পেছনে তাকাই, দেখি ফুপুর মা দাঁড়িয়ে আছে। ফুপু বলল, মা, তুমি এখানে ঠিক হলে কিভাবে? দাদি বলল যে, আমি ঠিক হয়েছি আল্লাহর রহমতে। আল্লাহ আমায় সুস্থ করেছে। আমি সুস্থ, আর একদিন আগেই হয়েছে এই সুস্থ, কিন্তু কাউকে বলিনি। এতে আমাদের বিপদ হতো, কিন্তু এখন এগুলো বলার সময় না। তোরা কি জানিস, রিফাতের উপরে খুব খারাপ একজনের ছায়া পড়েছে? আমি বললাম, ঠিক বলেছ তুমি দাদি, আমি দেখেছি। শুধু আমি না, আমরা সবাই দেখেছি। দাদি বলল, আমি জানি, আমিও দেখেছি। আমার এই অবস্থার পেছনে তো ওই ছিল। সেদিন যখন তোরা রিফাতকে নিয়ে চলে আসলি, তারপর আমি অনেক চিন্তিত হয়ে পড়ি। কেন যেন মনে হচ্ছিল কোনো একটা ঝামেলা হয়েছে, কোনো একটা কিছুর নজর পড়েছে। এর মধ্যে আমি দেখি আমার সাথে থাকা তেনারা এসেছেন। রুমে যাই, তাদের সাথে কথা বলি। তারা বলে, ওই বাচ্চাটা তোর নাতি না? আমি বললাম, জি, কিন্তু বলতেই তারা বলে ওঠেন, এখানে কালো জাদুর দুনিয়ার বাদশার প্রিয় এক গোলামের অস্তিত্ব অনুভব করতে পারছি। তোর নাতির তো অনেক বড় বিপদ সামনে। আমি বললাম, কি বলছেন আপনারা, কি
কি বিপদ? তখন তারা বলতে শুরু করলেন, এটা অনেক প্রাচীন এক অশরীরী, যার সম্পর্কে আমরাও জানি না ভালো করে। তবে বর্তমানে তোর নাতিকে দেখে এইটুকু আঁচ করতে পেরেছি যে এটা কোনো সাধারণ পিশাচ নয়। এ এক ভয়ঙ্কর ইফরিত জাতের এক পিশাচ। তুমি তো জানো ইফরিতরা কেমন হয়। সাবধান করো ওদের। আমি এটা শুনেই তোদের বাড়ি যাবার জন্য ভাবারাই। হঠাৎ আমি থমকে যাই। আমি ভুলে গিয়েছিলাম আমার গা বন্ধ করতে হবে। সেদিন যদি গা বন্ধ করতাম তাহলে হয়তো তারা আমার কোনো ক্ষতি করতে পারতো না। কিন্তু তারা আচমকাই আমার উপরে আক্রমণ করে বসে। ওরা বলে ওরা রিফাতকে নিয়ে যেতে এসেছে এবং এতে কেউ বাধা দিলে সেও বাঁচবে না। এটা বলতেই ও আমার গলা চেপে ধরে। আমি জমিন থেকে কিছুটা উঁচুতে উঠে পড়ি এবং তারপরে ছাদের কার্নিশ বরাবর আমাকে ঠেলে দেয়। আমি ছোটার আপ্রাণ চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। হঠাৎ এক ঠান্ডা হাওয়া আসে। লড়াই শুরু হয় আমার জিনের সাথে, কিন্তু পেরে ওঠেনি সে। আমি ওর মৃত্যুর বদলা নেব, রিফাত আর ওর পরিবারকে বাঁচাবো। যখন শুনলাম কালাম এখানে এসেছে, আমি সাথে সাথে চলে এসেছি। কবিরাজ কাকা বলে উঠল, আপনি যা বলছেন তাতে তো মনে হচ্ছে এটা কোনো সাধারণ পিশাচ নয়। আমি চেষ্টা করেছি দেখার ওকে, আমার জিনদেরও পাঠিয়েছি, কোনো কিছু তথ্য পাইনি ওর বিষয়ে। ঠিক আছে, আজ সন্ধ্যায় আমি আসরে বসবো, দেখি কিছু করতে পারি কিনা। পশ্চিমের আকাশের বুকে এক রক্তপিণ্ড ঢলে পড়ছে, নামছে কালো ঘন অন্ধকার, প্রশস্ত হচ্ছে শয়তানদের চলার পথ। আজ কেন জানি না অন্ধকারটা একটু বেশি গাঢ় মনে হচ্ছে। দেখতে দেখতে আলোর রশ্মি নিভে গিয়ে এক চরম কালো আঁধারের সাথে সন্ধ্যা ঘনিয়ে এলো। আজ ঘরে কোনো সন্ধ্যাবাতি নেই। অন্ধকারকে আমন্ত্রণ জানালো হলো, আজ নিশ্চয়ই কিছু হবে, ভয়ানক কিছু। কবিরাজ কাকা তার সর্বোচ্চ চেষ্টা করবেন বলেছেন। কবিরাজ কাকা আসলে দেখি তার হাতে একটা মোরগের বাচ্চা। মা জিজ্ঞেস করলো, কোনো কথা বলছে না সে। একসময় দাদি বলে উঠল, ও কিছু দোয়া পড়ছে যা এই প্রক্রিয়াতে প্রয়োজন হয়। তো আমরা দাদিকে বললাম, মোরগটা দিয়ে কি হবে? দাদি বলল, আমিও জানি না। তোদের এখান থেকে আমার বাসায় যাওয়ার পর সে এক রুমে গিয়ে দরজা বন্ধ করে বসলো। বের হলো কিছুক্ষণ আগে। মাঝে একবার বের হয়েছিল আমার জিনদের সাহায্যের জন্য। এবার কাকা সেই আম গাছের কাছে আসলো এবং গাছটার চারপাশে একটা গোল বৃত্ত আঁকলো। সেই বৃত্তের উপরে কিছু প্রদীপ সাজিয়ে দিল। আর ওই গাছটার থেকে কিছু দূরে আরো 3টে গোল বৃত্ত আঁকলো। একটাতে সে নিজে বসলো, একটাতে আমার ছেলেকে, আর আরেকটাতে আমাদের সবাইকে। কাকা বলল, যাই হোক না কেন এই বৃত্ত থেকে বের হওয়া যাবে না। তারপর তার কবিরাজি বিদ্যার প্রথম ধাপ শুরু হলো। সেই পিশাচকে ডাকার প্রক্রিয়া শুরু হলো। তখন আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, কিছুই হয় না। এমন করতে করতে প্রায় 3 ঘন্টার মতো অতিবাহিত হয়ে গেছে। না ওই পিশাচের উপস্থিতি অনুভব করছি আমরা, না রিফাতের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কাকা শীতেও ঘেমে নিয়ে একাকার। এরপর কাকা শুরু করলো তার জানা সেই রিচুয়াল। সে তার জানা শক্তিশালী দোয়া দুরুদ পড়তে লাগলো। সবকিছু শেষে কাকার আনা সেই মোরগের বাচ্চাটাকে জবাই করা হলো ওই আম গাছটার নিচে বৃত্তের ভেতরে, এবং ওখানেই মোরগটাকে ফেলে রাখা হলো। এসব কাজ যখন কাকা করছিল তখন কাকা আরো কি সব যেন পড়ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে নিজের মধ্যে নেই, শরীরটা তার ভেতরে অন্য কোনো শক্তি। ওই গাছের চারপাশে থাকা প্রদীপ একসাথে হঠাৎ জ্বলে উঠল। তখন হঠাৎ যেন আমাদের চারপাশটা বন্ধ ঘরের মতো গুমোট হয়ে গেল। সবাই আমরা বিস্মিত চোখে তাকিয়ে রইলাম। তখন প্রথমবারের মতো কাকা বলে উঠল, অবাক হচ্ছ সবাই? আমি মনে মনে ধারণা করেছিলাম যা তাই, এই শয়তানটা রিফাতের মধ্যে এতক্ষণ ছিল। আমার এই প্রক্রিয়া করাতে ও বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। এবার সে আমাকে তার শক্তি দেখাবে। হঠাৎ আমরা একটা আওয়াজ শুনি, মিশ্রিত কণ্ঠস্বর। সে বলল, দেখবি আমাকে?
একটা দমকা হাওয়া ধাপ করে কাকার পেছন দিয়ে চলে গেল। কাকা সহ আমরাও পেছনে তাকালাম, কেউ নেই। এ কি, রিফাত কই? কাকা, রিফাত কই? আমরা সবাই ভয় পেয়ে যাই। আমি তো কেঁদে উঠি, আমার ছেলেকে নিয়ে গেল এই পিশাচটা। এটা বলে আমি বৃত্তের বাইরে বের হতে যাব, তখনই কাকা চিৎকার দিয়ে বলে উঠলেন, না, বৃত্তের বাইরে পা দিও না, ক্ষতি হয়ে যাবে। পিশাচ এটাই চায়, তোমাদের বৃত্তের বাইরে বের করতে। একজন, যে কোনো একজন তোমাদের বৃত্তের ভেতর থেকে বের হলে দুই বৃত্তের শক্তি নষ্ট হয়ে যাবে। তখন পিশাচটা আমাদের কাউকে ছাড়বে না। শয়তানটা মোরগটাকে নিয়ে গেছে, কিন্তু গেল কোথায়? হঠাৎ গাছের ওপর থেকে আওয়াজ আসলো। ওপরে তাকাতেই দেখি রিফাত আম গাছের একটা কোণে একটা মরমরে ডালে বসে আছে এবং মোরগটা তার কাছে। দৃশ্যটা এতটাই ভয়ের যে কেউ না দেখলে বুঝবে না। এবার কাকা হুঙ্কার দিয়ে ওঠেন, ফিরিয়ে দে ওই সন্তানকে তার মায়ের কোলে। সে বলে ওঠে, এই ছেলেকে শয়তানের নামে উৎসর্গ করতে হবে। তার এমন কথা শুনে আমরা আবারও ভয় পেয়ে যাই। রিফাতকে কেন নিয়ে যেতে চায় আমরা বুঝতে পারি। আমরা কান্নায় ভেঙে পড়ি, কারণ শয়তানটি যাচ্ছে উৎসর্গের মাধ্যমে নিজের শক্তি বৃদ্ধি করতে। তখন কবিরাজ কাকা বলে ওঠে, এই শয়তান, তুই কি জানিস না, কালো আধার যখন দুনিয়াকে তার আধারের চাদরে মুড়ে ফেলে আর ভাবে দুনিয়া আধারে ঠেকেছে, তখন সূর্য অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসে আধারকে পুরোপুরি মুছে ফেলতে। আমরা আল্লাহর সৃষ্টি, তোর প্রভু, আর তুই তার কাছে তুচ্ছ পিঁপড়ের মতো। ওই বাচ্চাটাকে ছেড়ে দে। শয়তান পিশাচ তখন বলে ওঠে, পরিণতি খারাপ হবে। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। চাচাও ছেড়ে দেবার পাত্র নয়। তিনি তার জানা সমস্ত আমল করতে থাকেন এবং একটা পর্যায়ে সেই পিশাচটাকে আক্রমণ করে বসেন। আস্তে আস্তে পিশাচটা রিফাতের রূপে ফিরে আসে। আমি রিফাতের কাছে যেতে চাই, কিন্তু কবিরাজ কাকা বলেন কেউ ওখান থেকে বের হবে না, এটা ওর চাল। তখন রিফাত রূপের পিশাচটা বলে, ছাড় আমার গলা, কষ্ট হচ্ছে। জানিস তো, আমি যদি মরে যাই তাহলে এই বাচ্চাটাও বাঁচবে না। আমি এটা শুনে বলি, না না, আমার ছেলের কিছু হতে পারে না। সবাইকে ধাক্কা দিয়ে আমি বৃত্ত থেকে বেরিয়ে যাই। কাকা বলে ওঠে, এ তুমি কি করলে? তখনই হাসির আওয়াজ ওঠে। কাকা তার ঘাড় ঘুরিয়ে দেখে পিশাচ তার ভয়ানক রূপে, মুখে সেই পৈশাচিক হাসি। এবার ওর মুখে কষ্ট নয়, যেন বিজয়ের হাসি। এক ঝটকায় কবিরাজের হাত ওর গলা থেকে সরিয়ে সে কাকার বৃত্তের ভেতরে প্রবেশ করে। সাথে সাথে দুটো বৃত্তই জ্বলে অদৃশ্য হয়ে যায়। অট্ট হাসিতে ফেটে পড়ে পিশাচ। কাকা গিয়ে সেই আম গাছটার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। সাথে সাথে তার কপাল ফেটে যায় আর সেখান থেকে রক্ত ঝরতে থাকে। আমরা চিৎকার করে বলে উঠি, কাকা! তার কাছে দৌড়ে যাই, তাকে তুলে ধরতে যাব। আচমকা একটা দমকা হাওয়া আমাদের ঠেলে ফেলে দেয় এবং কবিরাজ কাকাকে এক টানে তার পায়ের কাছে নিয়ে এসে ফেলে, যেখানে পিশাচটা দাঁড়িয়ে। শয়তানটা যখন কাকাকে প্রবলভাবে আক্রমণ করবে, শেষ করে দেবে, তখন কাকা তার সাথে থাকা জমজমের পানি ওর মুখে ছিটিয়ে দেয়। শয়তানটা চিৎকার করতে থাকে। শয়তানটা হঠাৎ কাকাকে ছেড়ে দিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। আমি রিফাতের কাছে গিয়ে ওকে কোলে তুলে নিই এবং ওকে জড়িয়ে ধরি। দেখি ও একদম নিস্তেজ হয়ে গেছে, আর লক্ষ্য করলাম ওর গলায় একটা তসবি রয়েছে। কবিরাজ কাকার কষ্ট ভরা আর্তনাদ শুনে রিফাতকে নিয়ে কাকার কাছে গিয়ে বসি। দেখি কাকার হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে আসতে চাইছে। মা বলল, ভাইকে ডাক্তারের কাছে নিতে হবে, চলো। রিফাতের বাবা তাকে তুলে নিয়ে গেলে সে বলল, আমার হাতে আর বেশি সময় নেই, আমি মনে হয় বাঁচবো না। আমার কথা মন দিয়ে শোনো, রেশমা সহ সবাই শোনো। রিফাতের একাই জ্ঞান ফিরবে, কিন্তু চিন্তা হলো পিশাচকে নিয়ে। আমি ওই পিশাচটাকে আপাতত রিফাতের কাছ থেকে দূরে সরাতে পেরেছি, কিন্তু তোমাদের হাতে বেশি সময় নেই। কাকা যখন কথা বলছিল তার খুব কষ্ট হচ্ছিল। গলার যে তসবিটা দেখছো আমার, সেটা দিয়েই তোমাদেরকে
ওই শয়তানটার কাছ থেকে 72 ঘন্টার জন্য সুরক্ষিত রেখেছি। আর এই তাবিজটা পরবর্তীতে তোমাদের কাজে আসবে। শোনো, তোমরা রিফাতকে নিয়ে আলহাজ কবির হুজুরের কাছে যাবে। সে তোমাদের, এটা বলতেই আম গাছের একটা ডাল সরাসরি তার মুখের ওপর এসে পড়ে। আমরা হতভম্ব হয়ে যাই। মনে হলো যেন এটা সেই শয়তানের ক্ষোভের বহিঃপ্রকাশ। শয়তান কাকাকে তার পুরো কথাটা শেষ করতেও দেয়নি। কাকা ইন্তেকাল করেন। তার ইন্তেকালের সাথে সাথে শয়তানও তার বিজয় ঘোষণা করে। তার মৃত্যুর সাথে সাথে দূর মসজিদ থেকে ফজরের আজানের মধুর ধ্বনি ভেসে আসতে থাকে। আজও আমরা অনুশোচনায় জর্জরিত। সেই বৃত্ত থেকে যদি না বের হতাম। এটাই ছিল ঘটনা। আসলে এই ঘটনাটি অনেক বড় করে এবং আরো অনেক কিছু তিনি লিখেছেন, যেগুলো আমি অনেক অংশ বাদ দিয়ে গেছি। এবং অনেক অংশ বাদ দেওয়ার কারণ আমি জানি না যে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা কিন্তু অনেক ধরনের কথা ছিল শয়তানের সাথে কবিরাজের, যেগুলো আমি বাদ দিয়ে গেছি। অনেক ধরনের বর্ণনা ছিল, যে বর্ণনাগুলো আমার কাছে মানে সব সময় মনে হচ্ছে যে এগুলো বাদ দিলেও কোনো অসুবিধা নেই। সেজন্য আমি বাদ দিয়েছি। বরং ঘটনাকে আরেকটু চেষ্টা করেছি আপনাদের সামনে মানে কি বলবো, যে একটু প্রিসাইজলি উপস্থাপন করার। যদি কোনো ভুল করে থাকি আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনি যে ঘটনাটি পাঠিয়েছেন, আমি বলবো যে এই ঘটনাটি হয়তো আরো একটু সংক্ষিপ্ত করেও লেখা সম্ভব ছিল। যদি সেটা সম্ভব হয়, পরবর্তী ঘটনাগুলো সেভাবেই পাঠাবেন বলে আমি আশা করবো। কারণ আপনি বুঝতেই পারছেন যে আমি অনেক অংশ বাদ দিয়ে দিয়ে পড়তে হচ্ছে, তারপরেও ঘটনাটি যথেষ্ট লম্বা। আর যে ঘটনাটি শুনলেন সেই ঘটনাটি উনি তো বলেছেনই যে এই ঘটনাটির উৎস কোথা থেকে, এবং অনেকদিন ধরে তিনি আমাদেরকে শোনেন। এবং এই ঘটনাটি তিনি রিফাতের মা তার কাছ থেকে শুনেছেন, এবং 2003 সালের মাঝামাঝি ঘটা এই ঘটনা। উনি জায়গার নাম উল্লেখ করেছেন। সুতরাং আমি জানি না সত্য মিথ্যা এই ব্যাপারটা পুরোপুরি অনেকেই আপনারা প্রশ্ন করেন, কিন্তু আপনারা যখন দেখছেন যে এই জায়গাটির নামও উল্লেখ করা আছে, আপনারা কিন্তু চাইলে খোঁজ নিতে পারেন, এবং কি খোঁজ পেলেন সেটা আমাকে জানাতেও পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ধন্যবাদ আপনাকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন, এবং আশা করব যে আপনার কাছ থেকে পরবর্তীতেও আমরা আরো ঘটনা পাবো।